আওয়ামী আমলের বেপরোয়া বৈদেশিক ঋণ, ডলার ও সুদের ধাক্কায় ঝুঁকিতে বাংলাদেশ। জানাবো মমতার হারে কেমন হবে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক। 100টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি, বলছে মমতা। এবং সর্বশেষ জানাবো কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ, রাঙামাটিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী আমলের বেপরোয়া বৈদেশিক ঋণ, ডলার ও সুদের ধাক্কায় ঝুঁকিতে বাংলাদেশ। বৈদেশিক ঋণের সুদ পরিশোধের বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। আওয়ামী সরকারের আমলে বিদেশ থেকে অপরিকল্পিতভাবে ও বেপরোয়া গতিতে চড়া সুদে যেসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোর মেয়াদ পূর্তি শুরু হয় 2022 সাল থেকে। বৈশ্বিক মন্দার কারণে ওই সব ঋণ পরিশোধ স্থগিত করে মেয়াদ বাড়ানো হয়েছে। সেগুলো এখন বাড়তি সুদ ও দণ্ডসুদ সহ পরিশোধ করতে হচ্ছে। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের উপর এমনিতেই বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। একদিকে রাজস্ব আয় কমে যাওয়ায় নতুন ঋণ নিয়ে পুরনো ঋণের কিস্তি শোধ করতে হচ্ছে। অন্যদিকে বাজার থেকে বাড়তি দামে ডলার কিনতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপে পড়েছে। ফলে দেশীয় ও বৈদেশিক উভয় দিক থেকে অর্থনীতি এখন এক ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের সময় 2009 সালের শুরুতে দেশের বৈদেশিক ঋণের স্থিতি ছিল 2279 কোটি ডলার। আওয়ামী লীগ সরকারের শেষ সময় 2024 সালের জুনে এর স্থিতি বেড়ে দাঁড়িয়েছিল 10,407 কোটি ডলার। ওই সময় ঋণের স্থিতি বেড়েছিল 8,128 কোটি ডলার বা 4.5 গুণের বেশি। গত ডিসেম্বর পর্যন্ত এর স্থিতি আরও বেড়ে 11,352 কোটি ডলারে দাঁড়িয়েছে। আলোচ্য ঋণের মধ্যে সরকারি খাতে 9,342 কোটি ডলার এবং বেসরকারি খাতে 1,978 কোটি ডলার। সরকারি খাতে ঋণের সিংহভাগই দীর্ঘমেয়াদী ঋণ। বিভিন্ন প্রকল্পের বিপরীতে এসব ঋণ নেওয়া হয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণের বেশিরভাগ প্রকল্পই বাস্তবায়ন হয়নি, কিন্তু ঋণ নেওয়া হয়েছে। 2022 সালে বৈশ্বিক মন্দা দেখা দিলে প্রবল ডলার সংকটের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ স্থগিত করা হয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময় পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়। ফলে ওই সব ঋণের বিপরীতে মূল কিস্তির সঙ্গে নিয়মিত সুদের পাশাপাশি অতিরিক্ত সুদ ও দণ্ডসুদ পরিশোধ করতে হচ্ছে। একই সঙ্গে স্থানীয় টাকা দিয়ে ডলার কিনে ঋণ শোধ করতে হয়। ঋণের কিস্তি পরিশোধের শুরুর দিকে অর্থাৎ 2022 সালের মার্চে প্রতি ডলারের দাম ছিল 86 টাকা। এখন তা বেড়ে 123 টাকা 40 পয়সায় উঠেছে। ওই 4 বছরে ডলারের দাম বেড়েছে 37 টাকা 40 পয়সা। এই হিসাবে এখন ঋণ শোধ করতে প্রতি ডলারে 37 টাকা 40 পয়সা বেশি দিতে হচ্ছে। বাড়তি দামে ডলার কিনা ও বেশি সুদে পরিশোধের ফলে সরকারি ও বেসরকারি খাতের বাড়তি অর্থ খরচ হচ্ছে। এতে দুই খাতই অর্থ সংকটে পড়েছে। সরকারের রাজস্ব আয় কম হওয়ায় ঋণের কিস্তি পরিশোধেও সরকারকে নতুন ঋণ নিতে হচ্ছে। অথচ বৈদেশিক ঋণ নির্ভর বেশিরভাগ প্রকল্প থেকেই কোনো সুফল মিলছে না, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে। 2022 সালের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বৈদেশিক ঋণ এমন সব প্রকল্পে নেওয়া উচিত যেসব প্রকল্প থেকে বৈদেশিক মুদ্রা আয় হবে। এতে বৈদেশিক ঋণ পরিশোধের ঝুঁকি কম হবে। এর বাইরে স্থানীয় মুদ্রা আয় হবে এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নিয়ে বাজার থেকে ডলার কিনে তা পরিশোধ করতে হবে। তখন ডলারের বাজারে চাপ বাড়বে। বেশিরভাগ বৈদেশিক ঋণ শোধ করা হয় বাজার থেকে ডলার কিনে। ডলার কিনতে নগদ টাকা যোগান দিতে হয় সরকারের রাজস্ব আয় থেকে। বর্তমানে রাজস্ব আয় কমে গেছে। সরকারের চলতি ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে রাজস্ব আয় দিয়ে। ফলে সরকারকে ঋণ করে চলতে হচ্ছে। এমন অবস্থায় বৈদেশিক ঋণ পরিশোধের রাজস্ব আয় থেকে অর্থের যোগান দেওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ফলে সরকারকে এখন নতুন ঋণ করে আগের দেশি বিদেশি ঋণ শোধ করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা অনিশ্চয়তার কারণে ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ছে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এতে আমদানি ব্যয় বেড়ে গিয়ে ডলারের উপর চাপ বেড়েছে। পাশাপাশি রিজার্ভও চাপে পড়েছে। এসব কারণে IMF এর এশীয় ব্যাংক বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে ঝুঁকি দেখছে। মমতার হারে কেমন হবে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক। 1.5 দশক পর পশ্চিমবঙ্গের বিধানসভায় ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদ দখল করেছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। সোমবার দিবাগত রাত 1টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 294 আসনের বিধানসভা 208টি আসনে জয় নিশ্চিত করে বিজেপি। সরকার গঠনের প্রয়োজন 148 আসন। অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 82টি আসন। নিজের আসন ভবানীপুরেও হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের জাতীয় ও আঞ্চলিক নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ
বরাবরই বেশি, কারণ দিল্লির সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু জড়িত। সে কারণে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন বাংলাদেশ ভারত সম্পর্কের উপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে ইতিমধ্যে বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা, পুশব্যাক, সাম্প্রদায়িক রাজনীতি এবং ইস্যুতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতদিন তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিকে কেন্দ্র করে যে জটিলতা ছিল, এখন সেই অবস্থার পরিবর্তন হয় কিনা সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। এ প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, বিধানসভায় পরিবর্তনের ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে প্রভাবিত হবে তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে। বিশেষ করে তিস্তা চুক্তিতে এতদিন মমতার বিরোধিতাকে অজুহাত হিসেবে দেখিয়েছে কেন্দ্র। এখন তারা কতটা আন্তরিক সেটাই দেখার বিষয়। তিনি আরও বলেন, বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোঝাপড়ার মূল বিষয়। সীমান্তে নতুন করে চাপ বা পুশব্যাকের ঝুঁকিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তাই সম্পর্ক নির্ভর করবে ভারতের কেন্দ্রীয় সরকারের আচরণের উপর। সীমান্ত পরিস্থিতি ইতিমধ্যে উদ্বেগজনক। উভয় পাশে সাম্প্রদায়িক রাজনীতির প্রভাব বাড়ছে, যা ভবিষ্যতে উত্তেজনা তৈরি করতে পারে। তিনি মনে করেন, তিস্তা ইস্যুতে শুধু আঞ্চলিক নয়, কেন্দ্রীয় সরকারের সদিচ্ছাই বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি সীমান্ত হত্যা ও অভিন্ন নদীর পানি বন্টনের মতো বিষয়গুলোতে বাংলাদেশকে নিজের স্বার্থ আদায়ে আরও দৃঢ় হতে হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মমতা বিরোধীরা বললেও চাইলে নরেন্দ্র মোদী সরকার তিস্তা ইস্যুতে নতুন উদ্যোগ নিতে পারে। তবে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে বিজেপির শক্তিশালী অবস্থান বাংলাদেশের উপর কিছুটা চাপ তৈরি করতে পারে এবং সীমান্তে উত্তেজনা বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের ক্ষমতার এই পরিবর্তন শুধু একটি আঞ্চলিক রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নির্ভর করবে পারস্পরিক স্বার্থ, আস্থা ও রাজনৈতিক সদিচ্ছার উপর। 100টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি, বলছে মমতা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক সাফল্যের মুখে দাঁড়িয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং গেরীয় শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে। 15 বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের দুর্গ ভেঙে বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফলকে সরাসরি লুট ও অনৈতিক বিজয় বলে আখ্যা দিয়েছে। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রাজ্যের 100টিরও বেশি আসনের জয় ছিনিয়ে নিয়েছে। তিনি নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন হিসেবে অভিহিত করে বলেন, তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং মনোজ আগারওয়ালের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এটি কোনো নৈতিক জয় নয়, বরং কেন্দ্রীয় বাহিনী এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশে নির্বাচন কমিশন যে কাণ্ড ঘটিয়েছে তা সম্পূর্ণ অবৈধ ও লুণ্ঠনমূলক। তবে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এই বিপর্যয়ের পরও ভবিষ্যতে পুনরায় ঘুরে দাঁড়াবে। অন্যদিকে বিজেপির এই অভূতপূর্ব জয়কে রাজ্যের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে দেখছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাফল্যকে জনগণের শক্তির বিজয় এবং সুশাসনের রাজনীতির জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, 2026 সালের এই বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে এবং রাজ্যে প্রথমবারের মতো বিজেপির একক সরকার গঠন নিশ্চিত হয়েছে।